ভারতের ইতিহাস যেটা লাস্ট এক বছর তুমি দেখবে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও আমরা পেছন থেকে ফিরে এসেছি। আমরা প্রথম দুটো ম্যাচ হেরে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজে, সেখান থেকে এসে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার সাথেও ভারত 2-1 পিছিয়ে ছিল, সেখান থেকে 3-2 তারা সিরিজ জিতেছে। যদিও এটা ভারতবর্ষের বাইরে, যদিও এটা নিউজিল্যান্ড হয়তো বলতে পারে যে না, আগের ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। ভারত এমন একটা জায়গা থেকে অসাধারণ খেলেছে যেখানে ধোনি যখন আউট হয় তখন মনে হয়েছিল খেলা নিউজিল্যান্ড জিতবে। তাই ভারতের পক্ষে ফেরা সম্ভব, কিন্তু ভারতকে খুব ভালো খেলতে হবে। এখনো মনে করি আমি ভারত যে চেস করছে এই ট্যুরে, সেটা হয়তো ঠিক ডিসিশন নয়, কিন্তু আলটিমেটলি অবভিয়াসলি ধোনি ডিসিশন নেবেন। উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তিনটে মেন প্লেয়ার যখন তোমার থাকে না তখন কিন্তু খুব অসুবিধা হয়। যেমন আমরা অস্ট্রেলিয়াকে দেখেছি, হাসি চলে যেতে, পন্টিং চলে যেতে, তাদের তৈরি করতে টিমটা একটু সময় লেগেছে। তাই ভারতেরও সেই অবস্থা। আর 2011 ওয়ার্ল্ড কাপ 4 বছর আগে, কন্ডিশনস কমপ্লিটলি আলাদা। ইন্ডিয়াতে আমরা দেখেছি এই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেনস্টে 350-360 হাসতে হাসতে চেস করেছে, কিন্তু যখনই বাইরে যায় তখন খেলাটা কমপ্লিটলি আলাদা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় বলি নাম্বার 1 যে কোনো র্যাঙ্কিংয়ে এমনই হওয়া উচিত যে নিজের মাঠে আর বাইরের মাঠে একইভাবে খেলে। ভারতে বোলিং ট্যালেন্ট আছে, তার শুধু কাজ নয় কিন্তু বোলারদের নিয়ে খাটা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিন্তু ঠিক বোলারকে আইডেন্টিফাই করা, যে কারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমি মনে করি অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট হয়তো বাইরে কয়েকজন বোলার বসে আছে যারা ভারতীয় বোলিংটাকে অনেক শক্তপোক্ত করতে পারে। আর আমি তোমার সাথে একমত যে ডেথ বোলিং ইম্পর্টেন্ট। তাদের মেন্টাল সাইডটাও যদি নিয়ে কাজ করা যায়, যে কিভাবে কোন ব্যাটসম্যানকে কোথায় বোলিং করতে হবে, সেটা যদি তারা জানে তাহলে নিশ্চয়ই ভারতীয় বোলিং ইমপ্রুভ হতে পারে। আর যেটা তুমি বললে, এখানে জো ডসের কাজটা খুবই ইম্পর্টেন্ট, along with ডানকান ফ্লেচার।